আসসালামু আলাইকুম, রিজেন সিডনি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আজকে আমরা রান্না করব বাগদা চিংড়ি অথবা টাইগার প্রন দিয়ে চিংড়ির মালাইকারি। তো সেটার জন্য আমাদের কিছু উপকরণ লাগবে, যার মধ্যে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু আদার টুকরো করে নিয়েছি, পেঁয়াজ আছে, রসুন আছে, এছাড়া আছে কাঁচামরিচ। এগুলোকে আমরা খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে আমি দুটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর অর্ধেক টুকরো পরিমাণ আদা নিয়েছি, আর 5 থেকে 6 টুকরো রসুন নিয়েছি এবং 3টা কাঁচামরিচ নিয়েছি। এখন এখানে দেখিয়ে দিচ্ছি যে আমি নিয়ে এসেছিলাম আজকে কিছু টাইগার প্রন এই রেসিপিটা করার জন্য। হার্সভিলে একটা ফ্রেশ মাছের দোকান আছে। এটা ওয়েস্টফিল্ডের নিচতলায়, সেখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন। একটা জাপানিজ দোকান আর কি, সেখানে বিভিন্ন ধরনের সি ফুড পাওয়া যায়। তো আমি সেখান থেকে নিয়ে এসেছি এই টাইগার শ্রিম্পগুলো। এখানে আমার বন্ধু ওয়েন্ডি আমাকে হেল্প করছে ক্যাশিউ নাটের একটা পেস্ট তৈরি করার জন্য। আর একই সাথে আমি যে মশলাগুলো একটু আগে দেখিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা, ওইগুলোকে আমরা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর একটা মিক্সারে আমরা ক্যাশিউ নাটগুলোর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা একটু ঠিক থাকবে, খুব বেশি পাতলা করার দরকার নেই, অনেক বেশি পানি অ্যাড করার দরকার নেই। মাঝে মধ্যে একটু পানি অ্যাড করে নেবেন, যাতে আটকে না যায় বা একটা সুন্দর স্মুথ পেস্ট আপনারা তৈরি করতে পারেন। বাট এটা বেশ মিক্সারে করতে গেলেও বেশ ঝুঁকিপূর্ণ একটা কাজ। আমি বলবো যে আগে বোধহয় আমাদের একটু পাউডার করে নিয়ে তারপর সেটাতে পানি অ্যাড করে নিলে এত কষ্ট হয় না আর কি। সো আপনারা সেটা ফলো করতে পারেন। তো ওয়েন্ডি এখানে একটু চেক করে দেখছে যে কি হচ্ছে। তো আমার মনে হচ্ছে যে আমরা এখানে আরেকটু পানি হয়তো অ্যাড করতে হবে, নইলে এটা একটা স্মুথ পেস্ট তৈরি হবে না। সো আপনাদের জন্য আমার সাজেশন আপনারা আগে এটাকে একটা পাউডার তৈরি করে নিতে পারেন, অ্যান্ড দেন সেই পাউডারের মধ্যে একটু পানি অ্যাড করে নিলে সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। অলমোস্ট ডান, যদিও আরও কয়েকটা গ্রাইন্ড দিতে হবে এটাকে। তো সুন্দর করে আমরা পেস্টটা তৈরি করে নিচ্ছি। পেস্টটা তৈরি করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে চিংড়িটা আমরা পরিষ্কার করব। আমি ফ্রেশ চিংড়ি নিয়ে এসেছি, যদিও আপনারা চাইলে ফ্রোজেন একদম রেডিমেড চিংড়ি দিয়ে করতে পারেন, বাট আমি চাচ্ছিলাম যে শেলটার আস্ত রেখে দিতে। তো তাহলে ভাল লাগে আর কি, একদম দেশি যে টেস্টটা আমরা চিংড়ি মালাইকারিতে পাই সেটা আসে। তা আমি এখন আপনাদেরকে দেখাবো যে এই একটু বড় সাইজের বাগদা চিংড়িগুলোকে আপনারা কীভাবে পরিষ্কার করবেন। পরিষ্কার করাটা একটু ঝুঁকিপূর্ণ কাজ মনে হতে পারে, বাট ট্রাস্ট মি, এটা একদমই অর্থে এটা আর কি। একদম খুবই মুখে লেগে থাকার মতো একটা রেসিপি হবে। আমি এবং আমার বন্ধুরা তো এটা অনেক পছন্দ করেছি। এবং মজার বিষয় কি জানেন, আমি আজকে প্রথমবারের মতো চিংড়ি মালাইকারি রান্না করেছি, বাট ইটস অ্যামেজিং, অনেক মজা হয়েছিল। তো আমরা এখন দেখাবো যে কীভাবে আমরা এটাকে শেল ছাড়িয়ে, আমি শেল না ছাড়িয়ে পুরোপুরি কীভাবে এটাকে আমরা পরিষ্কার করব। তো দেখেন, আমি একটা কেচি নিয়ে নিয়েছি, কেচি দিয়ে কাটা সহজ। তো প্রথমে আমরা যেটা করব যে চিংড়ির উপরের ওই যে 3 কোণা মাথার যে একটা ছুচালো জায়গা থাকে, সেটাকে আমরা একটু কেটে নিব। কেটে নিয়ে পরে আমরা আস্তে আস্তে বাকি অংশগুলো কাটবো। ওখান থেকে আসলে ক্যামেরার ওইভাবে রাখাতে দেখা যাচ্ছে না ঠিক মতো। আমি ভাবলাম যে এটাকে যদি আমি আর একটু কাছাকাছি নিয়ে আসি, তাহলে বোধহয় ভালো মতো আপনাদেরকে দেখাতে পারবো। তো এই জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করতে হচ্ছে আরেকবার। এনিওয়ে, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা আমরা পরিষ্কার করছি। তারপরে দেখেন, এই যে চোখগুলো আমি কেটে নিব, বড় বড় চোখ, এগুলো কেটে নিব। কেটে নিয়ে মাথার সামনের অংশটা আমি কেচি দিয়ে সুন্দর করে কেটে ফেলবো পুরোটা। তারপরে আমরা আস্তে আস্তে চিংড়ির পায়ের যে দাঁড়াগুলো থাকে, যদি এটা গলদা চিংড়ি হতো তাহলে আমি হয়তো বড় 2টা সুর রাখতাম, বাট বাগদা চিংড়িতে অত বড় বড় থাকে না। সো আমি ওইগুলো সবগুলোই ছোট ছোট পাগুলো সবগুলোই কেটে ফেলছি কেচি দিয়ে। বাহ, সুন্দর করে পাগুলো সব কাটা হয়ে গেলে এখন যেটা করব আমি, সেটা চিংড়ির এই যে মাথার উপরের দিকে 3 কোণা করে একটু কেটে নিব। কেটে নিয়ে এই মাথার ভিতরে একটা কালো অংশ থাকে,
যেটা ময়লা, আপনারা মগজটা বের করে ফেলবেন না, মগজটা বা ডিমটা হোয়াট এভার, যেটাই আমি জানি না এটা কী, তো সেটা খুবই মজা লাগে খেতে, ওইটা বের করা যাবে না। আমরা জাস্ট হচ্ছে কালো যে ময়লার মতো জিনিসটা থাকে সেটা হচ্ছে আমরা বের করে ফেলবো আর কি। তো সেটার জন্য আমি হচ্ছে যেটা করছি, একটা টুথপিক দিয়ে আমি হচ্ছে এটাকে বের করে ফেলবো আর কি। তো এখন আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই যে লেজের উপরের দিকে একটা ছুচালোর মতো জায়গা থাকে না, এটাকে হচ্ছে আমি কেটে ফেলছি কেচি দিয়ে। তাহলে যেটা হয়, রান্নার পরে শ্রিমটা খুব সহজে হচ্ছে আপনার মানে খোসা থেকে বের করে ফেলা যায় আর কি। আর এই যে মাঝখানে পিঠ বরাবর আমি হচ্ছে এটা কেচি দিয়ে হচ্ছে কেটে ফেলবো, শেলটাকে হচ্ছে 2 ভাগ করে নিব। বাট এটাকে আমি পুরোপুরি কাটবো না, আমি এটাকে জাস্ট হচ্ছে অ্যাবাউট লাইক 80%-এর মতো কাটবো। কেটে দেন হচ্ছে আমি এই যে ওয়েন্ডি আমার জন্য টুথপিক নিয়ে এসেছে, টুথপিক দিয়ে আমি হচ্ছে চিংড়ির যে ভেইনটা থাকে সেটা হচ্ছে আমরা বের করে ফেলবো। তো আপনি দেখছি গলদা চিংড়িতে থাকে হচ্ছে যে প্রথমে আমি ওই যে মাথার যে কালো অংশটার কথা বললাম, ময়লাটার কথা বললাম, সেটা বের করছি। তারপরে হচ্ছে আমি ভেইনটাও বের করে ফেলবো। অন্যান্য চিংড়িতে যেটা দেখা যায় যে ভেইনটা অনেক কালো থাকে, বাট আমি যেটা দেখলাম টাইগার প্রনের মধ্যে যেটা হয় যে হচ্ছে বেশিরভাগ অংশটাই সাদা থাকে। একটু কেয়ারফুলি বের করতে হবে, এটা বের করে ফেলাই ভালো। এটা থাকলে কি হয় আমি জানি না, বাট আসলে মজা লাগে না খেতে। এনিওয়ে, সো হচ্ছে আমরা এই যে আলোচনা করছিলাম যে হচ্ছে ভেইনটা তো দেখা যাচ্ছে না, পরে আমি দেখলাম যে হচ্ছে এটা আসলে সাদা। যে দেখেন অনেকটাই সাদা অংশ, যে দেখেছেন একটা থ্রেডের মতো, সাদা একটা থ্রেডের মতো। তো সেটাকে হচ্ছে বের করে নিচ্ছি, আমরা পুরোটা বের করে নিব যতটা সম্ভব পারা যায়। এই যে পুরোটাই বের হয়ে গেছে। তো যাই হোক, এভাবে হচ্ছে একটা আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিলাম, এভাবে হচ্ছে আমরা রিপিট করব পুরো প্রসেসটা। এখানে যতটুকুন প্রায় 700 গ্রামের মতো হচ্ছে আমি চিংড়ি নিয়ে নিয়েছি, সবগুলোকে আমি পরিষ্কার করে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি, একদম সুন্দর করে 3-4 বার করে পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি যেটা করব সেটাকে হচ্ছে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমরা হচ্ছে খুব বেশি মশলা ইউজ করব না। ম্যারিনেশনের জন্য আমি জাস্ট এখানে হচ্ছে একটু লবণ অ্যাড করব, তারপরে হচ্ছে একটু টার্মারিক পাউডার মানে হলুদ গুঁড়া একটু ইউজ করব, আর হচ্ছে একটু কাশ্মীরি রেড চিলি আমি দিব এখানে। তো এখানে যেহেতু 700 গ্রামের মতো চিংড়ি আছে, সো আমি হচ্ছে এখানে 1 চামচ পরিমাণের মতো হলুদ গুঁড়া দিয়েছি, এবং কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা এটাতে ঝাল খুব একটা হয় না, রঙটা সুন্দর আসে, এই জন্য হচ্ছে আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়ে নিলাম। আমি হাতে গ্লাভস পরে নিয়েছি, সো আমি হচ্ছে খুব ইজিলি হাত দিয়ে মিক্স করতে পারছি। এভাবে হচ্ছে আমরা এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে এটাকে অনেক লম্বা সময় ধরে রাখার কোনো প্রয়োজন নেই, 4 থেকে 5 মিনিট রাখলেই হবে। সুন্দর করে একটা মিক্স করে আমরা 4 থেকে 5 মিনিট রেখে দিব, তারপরে আমরা এগুলোকে হচ্ছে ভেজে নিব। আর ভাজার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে এটাকে আমরা ওভারকুকড করতে চাই না। সো ম্যারিনেশনের পর এই যে দেখেন আমি এখানে একটা স্পাইস মিক্স পাউডার তৈরি করে নিয়েছি। এখানে হচ্ছে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে আপনার সেটার মধ্যে ধনে পাতার গুঁড়া, তারপরে হচ্ছে মানে করিয়েন্ডার পাউডার আর কি, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, গরম মশলা পাউডার, এবং হচ্ছে একটু মাস্টার্ডও আমি এটার মধ্যে দিয়ে নিব। সেই সাথে 2 চামচ পরিমাণ টক দই দিয়ে আমি এটাকে একটা মশলার পেস্ট তৈরি করে নিব। আপনারা চাইলে অল্প একটু পানি অ্যাড করতে পারেন। আর এখানে দেখেন কিছু আস্ত গরম মশলা আছে, যেমন দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, আর হচ্ছে তেজপাতা। তো এগুলোকে হচ্ছে খুব বেশি লাগবে না, 3-4টা করে নিলেই হবে। এগুলোকে আমি আলাদা একটা বাটির মধ্যে রেখে দিলাম। এখন দেখেন আমি যে হচ্ছে মশলার পাউডারটা নিয়েছিলাম আগে, সেটার মধ্যে হচ্ছে আমি একটু আমাদের কাছে আস্ত সরিষা নেই, সো আমি হচ্ছে যে ডিজন মাস্টার্ড যেটা আছে সেটা হচ্ছে আমি এখান থেকে 2 চামচ পরিমাণ নিয়ে নিলাম। এর মধ্যে 2 চামচ পরিমাণ টক দই দিয়ে এটাকে হচ্ছে আমি সুন্দর করে একসাথে মিক্স করে মশলার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিতে হবে, নাহলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও আমি খুব স্মুথ একটা ইন্ডিয়ান স্টাইল ইয়োগার্ট নিয়েছি। এটাকে কিন্তু আমি প্রনের সাথে মাখাবো না, এটাকে আমি পরে ইউজ করবো আর কি, দেখিয়ে দিচ্ছি কীভাবে ইউজ করবো। জাস্ট সুন্দর করে মিক্স করে এটাকে আমি এখন আলাদা করে পাশে সরিয়ে রাখবো।
এখন হচ্ছে আমি একটা ওকে হচ্ছে টেম্পারেচার বাড়িয়ে একটু গরম করে নিলাম। তারপর সেটার মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো তেল অ্যাড করব, 5-6 টেবিল স্পুনের মতো হলেই হবে। তারপর তেলটা গরম হয়ে গেলে আমি এই যে একটু ছড়িয়ে দিলাম ওকের মধ্যে। ব্যাস, এবার হচ্ছে আমি আস্তে আস্তে শ্রিমগুলো ভেজে নিব। তো শ্রিমগুলো ভাজার জন্য আমি বলেছিলাম যে হচ্ছে আমরা যে প্রসেসটা ইউজ করব সেটা হচ্ছে শ্রিমগুলোকে আমরা প্রত্যেক সাইডকে 30 সেকেন্ডের বেশি ভাজবো না। সো একটা শ্রিম ভাজতে আপনার মোটামুটি 1 মিনিটের বেশি লাগা উচিত না, কারণ যদি এর বেশি আমরা ভাজি, মানে 30 সেকেন্ডস ফ্লিপ করে এর বেশি যদি আমরা ভাজি তাহলে এটা হচ্ছে ওভারকুকড হয়ে যাবে, তখন শ্রিমগুলো শক্ত হয়ে যাবে, রান্নার পরে খেতে মজা লাগবে না, মালাইকারির আসল টেস্ট আপনারা পাবেন না। এই যে আমি এখন দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে 3-4টা করে দিয়ে আমি জাস্ট 30 সেকেন্ডস পর্যন্ত ওয়েট করব। ওয়েট করে আমি এরপর ফ্লিপ করে দেব। আর এদিকে ওয়েন্ডি আমাকে হচ্ছে একটা মানে ছিদ্রযুক্ত চালনির মতো জিনিস দিয়ে গেল, যেটা দিয়ে আসলে হচ্ছে আমরা এই যে মশলার যে ওভারফ্লোটা বা যে ছিটাটা সেটা হচ্ছে প্রোটেক্ট করতে পারি আর কি, যতটা সম্ভব, যাতে আপনার গায়ে না পড়ে। সো এই যে 30 সেকেন্ডস মতো ভাজবো উভয় পাশে, 30 সেকেন্ডস করে। তারপরে হচ্ছে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে হচ্ছে তুলে একটা প্লেটে সরিয়ে রাখবো। এভাবে হচ্ছে আমি বাকি শিমগুলো আস্তে আস্তে সবগুলো সুন্দর করে এরকম করে ভেজে নিব। 30 সেকেন্ড করে এক সাইড সুন্দর করে সবগুলো ভেজে নিব। আপনারা চাইলে টাইমার ইউজ করতে পারেন, বাট আমার আসলে মানে আনুমানিক আর কি, আমি মনে মনে গুনে নিয়েছি যে 1 থেকে 30 পর্যন্ত গুনতে গুনতে এরপরে হচ্ছে দেন আমি ফ্লিপ করে করে একটু উইয়ার্ড শোনায়, বাট হ্যাঁ এটাই আমি করেছিলাম আর কি। বাট আমি হচ্ছে আপনারা জানেন আমার সবগুলো ভিডিও হচ্ছে অনেক ইমপ্রম্পটু হয়, এবং হচ্ছে আমি আসলে কখনো কোনো স্ক্রিপ্ট লিখে সেই স্ক্রিপ্ট ন্যারেট করি না। আমি কীভাবে কী করেছি সেটা একদম ন্যাচারালি রাখি, আপনাদেরকে আমি সেভাবেই জানানোর চেষ্টা করি। খুব বেশি স্ক্রিপ্টেড জিনিস আমার ভালো লাগে না, আমার মনে হয় যে অরিজিনালিটিটা থাকে না। সো হচ্ছে আমি স্ক্রিপ্টেড ন্যারেটিভ না দিয়ে আপনাদেরকে আমি আমার যে র এক্সপিরিয়েন্সটা, যেটা আমি রান্না করতে করতে এক্সপিরিয়েন্স করেছি, সেগুলো হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করি আর কি। এই যে আমি মাঝখানেও হচ্ছে কিছুদিন কুকিংয়ের কোনো ভিডিও দেইনি, এটার কারণ হচ্ছে আমি অপেক্ষা করছিলাম যে হচ্ছে আমি একটা ভালো রেসিপি করে দেখাবো আপনাদেরকে। তো ভাবলাম যে কী করা যায়। তো আমার বন্ধুরা বলছিল যে হচ্ছে তারা চিংড়ি মালাইকারি খেতে চায়। তাই আমি ভাবলাম যে ওকে, আমার একদিন চিংড়ি মালাইকারি বানাতে হবে। তো যেহেতু চিংড়ি মালাইকারি বানাবোই, সো আমি হচ্ছে ভাবলাম যে হচ্ছে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে রাখি, এবং হচ্ছে এটা যদি খুব ভালো হয় তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে এটা আবার রেপ্লিকেট করতে পারবো। সো হচ্ছে সেই জন্যই আমি পুরো ভিডিওটা রেকর্ড করে রাখলাম, আপনাদের সাথেও শেয়ার করে রাখলাম। আশা করি আপনারাও ট্রাই করে দেখবেন বাসায়, এবং আপনাদেরও ভালো লাগবে। এটা যে কেউ রান্না করতে পারবেন এটা, এবং এটা এত মজা হয়, আনবিলিভেবল, একদম সবাই আঙুল চেটে পুটে খাবেন। তবে একটা সাজেশন হচ্ছে, আপনাদের বাসায় যদি হচ্ছে আস্ত কী বলে এটাকে, মাস্টার্ড সিড থাকে, আপনারা সেটাকে গ্রাইন্ড করে একটা পেস্ট দিতে পারেন। সরিষার যে সুন্দর একটা ঝাঁঝালো স্মেল, সেটা তো বাঙালি মানে প্রাইসলেস। আর যদি সাদা চামড়ার কেউ থাকে আপনাদের বাসায় তাহলে সেটা ইউজ না করাই ভালো, অনেক বেশি স্পাইস হয়ে যাবে। এনিওয়ে, সো এবার হচ্ছে আমার আর অল্প কিছু ফ্রেম বাকি আছে ভাজার, তো আমি সেগুলোও হচ্ছে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলোকে সুন্দর করে একদম ওই যে বললাম 30 সেকেন্ডস করে এক পাশ, আমি হচ্ছে সেগুলোকে ভেজে, যেহেতু আমার 4-5টার মতো ফ্রেম অবশিষ্ট ছিল, আমি সবগুলোকে একসাথেই দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আমি জাস্ট এটা ভেজে নিব। ভেজে আপনারা চাইলে তেলটা পরিষ্কার করে নতুন তেল দিতে পারেন, বাট আমার মনে হয় যে শ্রিম্পে যে ফ্লেভারটা ওটা ওই তেলের মধ্যে আছে, সো হচ্ছে ওই তেলটা আমি আর নষ্ট করবো না, আমি ওই তেলের মধ্যেই হচ্ছে রান্না করে ফেলবো আর কি। জাস্ট ওইটার মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে নিব, আর এই টং দিয়ে আমি হচ্ছে সুন্দর করে এগুলোকে উল্টে পাল্টে একদম 30 সেকেন্ডস করে ভেজে নিলাম আবারও। এটা থেকে এত সুন্দর একটা স্মেল আসছিল, মনে হচ্ছিলো যে আপনি এই শ্রিমটা এখনই এমনিই খেতে পারবেন আর কি। এনিওয়ে,
চলে যাই পরবর্তী স্টেপে। এখন এই যে দেখেন যে শ্রিম্প ভাজি করার পরে যে তেলটা ছিল, শ্রিম্প না সরি আমি বারবার শ্রিম্প বলছি, এটা তো প্রন। এনিওয়ে সেটার মধ্যে হচ্ছে আমি একটু তেল দিলাম, তেলটা আরেকটু তেল দিলাম, যেহেতু আমার অকটা গরমই ছিল। সো হচ্ছে আমি এটার মধ্যে বেশিক্ষণ আর ওয়েট করতে হলো না, এটার মধ্যে আমি এখন হচ্ছে আস্ত গরম মশলাগুলো দিয়ে দেবো। তা আস্ত গরম মশলার মধ্যে আমি আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম যে আমি কী কী ইউজ করছি। দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ। তো এগুলো হচ্ছে আমি দিয়ে দিলাম, দিয়ে এটা জাস্ট হচ্ছে একটু ফোড়ন দিলাম আর কি। এটা আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিব। তারপরে হচ্ছে এটার সাথে আমি আস্তে আস্তে আমার বাকি যে উপকরণগুলো, পেস্টগুলো তৈরি করেছি সেগুলো হচ্ছে আমি দিয়ে মশলা কীভাবে কষিয়ে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। খুব বেশি সময় ধরে ভাজি করার দরকার নেই, জাস্ট একটু সুন্দর স্মেল ছড়ালেই হবে। তো এতটুকুনি। এরপরে হচ্ছে আমরা এখন এটার মধ্যে আস্তে আস্তে বাকি জিনিসগুলো, যেমন হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি একটা পেস্ট তৈরি করেছিলাম। এই যে দেখেন আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচের একটা পেস্ট তৈরি করেছিলাম, সেই পেস্টটা হচ্ছে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে খুব স্মুথ একটা পেস্ট করতে হবে এরকম না, মানে বাসায় হচ্ছে বাড়িতে আমাদের মায়েরা যেভাবে ব্লেন্ডারে বা পাটায় যেভাবেই করে করে নেন না আর কি, যে একটু হালকা একটু কোয়ার্স থাকবে ওরকম আর কি। তো করে এটাকে হচ্ছে আমরা এখন ভুনে নিব মশলাটাকে ভালো করে। কীভাবে বুঝবেন যে মশলা ভুনা হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে এখন দেখছেন না যে তেলগুলো এরকম থাকবে না, এবং এটা হচ্ছে একটু শুকনা শুকনা হয়ে যাবে, এবং হচ্ছে মানে অনেক স্টিকি হয়ে যাবে। স্টিকি হয়ে মানে হচ্ছে তেলগুলো থাকবে না, একটু শুকনো শুকনো হয়ে যাবে। ওরকম পর্যায়ে আমরা হচ্ছে ওরকম পর্যায়ে নেওয়ার জন্য আমরা এটাকে ভালো মতো নেড়ে চেড়ে ভাজবো। এটার মধ্যে যেহেতু আমরা পেস্ট করার সময় একটু পানি দিয়েছি, তাই আমি আর এক্সট্রা করে পানি অ্যাড করলাম না এখন। আর এটা যেহেতু হচ্ছে অনেক হাই ফ্লেমে রান্না করছি আমি, সেজন্য হচ্ছে আমি এটাকে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে এটা হচ্ছে কন্টিনিউয়াসলি নাড়ছি, যাতে এটা হচ্ছে পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু তরকারি তেতো হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনারা এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করবেন। এই যে দেখেন এটা সুন্দর একটা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি পেস্ট মতো শুকনো শুকনো পেস্ট মতো হয়ে গেছে, এটার মধ্যে আমি একটু লবণ অ্যাড করে নিলাম। তো লবণটা আমি অল্প অল্প করে অ্যাড করি আর কি। যাই হোক, এখন হচ্ছে আমি এটার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, এই 2 চামচ পরিমাণ মতো হলেই হবে, ছোটো চামচে 2 চামচ পরিমাণ মতো হলেই হবে। আমি হাত দিয়েই দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে হচ্ছে এখন আমি সুন্দর করে আবার মিক্স করব। চিনিটা করে কি যে হচ্ছে এই যে পেঁয়াজটাকে একটু সুন্দর কালার দেয়, ক্যারামেলাইজড হয়ে যায়। আপনারা দেখবেন কিছুক্ষণ পরে পেঁয়াজের কালারটা, মশলার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু লালচে লালচে ভাব আসবে। মশলাটা এখন অনেকটাই সুন্দর মতো হয়ে গেছে। এই যে দেখেন এটার মধ্যে এখন আমি অ্যাড করব আমি যে আরেকটা মশলার পেস্ট তৈরি করেছিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনেপাতা গুঁড়া, জিরা গুঁড়া এবং হচ্ছে গরম মশলা গুঁড়া, সেই সাথে হচ্ছে একটু সরিষা বাটা এবং হচ্ছে টক দই। ওয়েন্ডি আমাকে একটু হেল্প করছে, সেটা হচ্ছে ও দিয়ে দিচ্ছে এখানে। তো মশলাটাকে আমি হচ্ছে ভালো করে, আমি আগে যে মশলাটা কষিয়েছিলাম সেইটার সাথে হচ্ছে আমি মিক্স করে নিব, একদম স্মুথলি সুন্দর করে মিক্স করে নিব। আর এটার সাথে হচ্ছে বাটিটার মধ্যে আমরা অল্প একটু পানি দিয়ে সেটাকে হচ্ছে আমরা এই এখন যে গ্রেভিটা তৈরি করব সেটার মধ্যে হচ্ছে আমরা অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে এটাকে আমরা আরও সুন্দর করে কিছুক্ষণ ধরে একদম ভুনা ভুনা করে নিব আর কি। এই যে দেখেন কালারটাও কি সুন্দর হয়ে যাচ্ছে, আর এটা থেকে তখনই যে কি সুন্দর একটা স্মেল আসছিল, শুধু মশলা কষানোর এত সুন্দর একটা স্মেল, একদম পুরা এটা বাঙালি রান্না ছাড়া আসলে পাওয়া অসম্ভব। আপনি যত রকমের কুইজিনই খান না কেন, আমি তো বিভিন্ন রকমের কুইজিন ট্রাই করেছি, বাট আমার কাছে দেশি খাবারই সবচেয়ে সেরা। তো এই যে দেখেন মশলাটা একদম কিন্তু এখন খুব সুন্দর করে একদম খুব সুন্দর করে হয়ে গেছে। তো ওয়েন্ডিকে বললাম যে হচ্ছে তুমি এটা ধুয়ে আমাকে একটু পানি দিয়ে দাও এটার মধ্যে, তো দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে হচ্ছে সুন্দর করে এই যে আরও কিছুক্ষণ ভুনে নিচ্ছি। তো আমি জানি যে হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাকে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে, যেটা আমি আপনাদের সাথে বোধহয় আগে শেয়ার করিনি। সেটা হচ্ছে কোকোনাট ক্রিম অ্যান্ড কোকোনাট মিল্ক। আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন, যদি আপনারা ধরেন যে কনসিস্টেন্সিটা, গ্রেভি কনসিস্টেন্সিটা আপনারা একটু ওয়াটারি চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা কোকোনাট মিল্ক, লাইট কোকোনাট মিল্ক ইউজ করতে পারেন। আমি যেহেতু খুব লাইটও চাচ্ছি না, খুব ডিপও চাচ্ছি না, মানে আমি অনেক থিকও চাচ্ছি না, মাঝামাঝি একটা কনসিস্টেন্সি চাচ্ছি, সেই জন্য আমি হচ্ছে হাফ টিনের মতো হচ্ছে আমি এটার মধ্যে হচ্ছে
কোকোনাট মিল্ক দিব এবং হাফ টিনের মতো আমি সেটার মধ্যে হচ্ছে কোকোনাট ক্রিম দিব এবং পরবর্তীতে আমি এটার মধ্যে 1 কাপ পরিমাণ গরম পানিও অ্যাড করব, যাতে হচ্ছে অনেকগুলো গ্রেভি হয় এবং গ্রেভিটা যাতে খুব সুন্দর হয়। এই যে এখন হচ্ছে আমরা দিয়ে দিলাম কোকোনাট মিল্ক, সরি কোকোনাট ক্রিম ছিল এটা, হাফ মানে হচ্ছে টিনের মধ্যে হাফ পরিমাণ। আর এখন হচ্ছে কোকোনাট মিল্ক দিয়ে দিচ্ছি, সেটাও হচ্ছে হাফ পরিমাণ। তারপর সেটাকে খুব সুন্দর করে আমরা হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি সেটার সাথে আমরা মিক্স করব। উফ, কী যে সুন্দর একটা স্মেল আসছিল তখন। আমার মনে হচ্ছিল যে এটা দিয়েই হচ্ছে আপনারা বোধহয় একটু মানে পরোটা টরোটা খেয়ে নেওয়া যাবে আর কি, এত এত মজার একটা সুন্দর একটা স্মেল আসছিল। তো যাই হোক, এটাকে হচ্ছে আমরা খুব ভালো করে মিক্স করব। এটাকে বেশিক্ষণ রান্না করার দরকার নেই, এই 3-4 মিনিট ধরে হচ্ছে রান্না করলেই হবে। বাট এটাও কনসিস্টেন্টলি হচ্ছে আপনাদেরকে নেড়ে নেড়ে মিক্স করতে হবে আর কি, যাতে কোনো লাম্পস না থাকে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি মানে আঁচটা একটু কমিয়ে দিলাম, কারণ এটা হচ্ছে খুব ছিটে মানে বেরোনো শুরু করেছিল আর কি, যেহেতু আমি খুব হাই ফ্লেমে রান্না করছিলাম। তো যাই হোক, এটাকে হচ্ছে আমি এরকম 4 থেকে 5 মিনিটের মতো রান্না করলাম। রান্না করার পরে আমরা এটার মধ্যে 2টো চেরা কাঁচা মরিচ দিয়ে দিলাম। মানে হচ্ছে জাস্ট মাঝখানে পেটটা একটু ফেলে দিলেই হবে, যাতে সুন্দর একটা কাঁচা মরিচের স্মেল আসে। তো এরপরে এটার মধ্যে হচ্ছে আমরা যে ক্যাশিউ নাটের যে পেস্টটা তৈরি করেছিলাম, কাজু বাদামের যে পেস্টটা তৈরি করেছিলাম, সেটা হচ্ছে আমরা দিয়ে দেবো এটার মধ্যে। উফ, কি যে সুন্দর! মানে আরও সুন্দর একটা অ্যারোমা আসছে যখনই হচ্ছে আমরা এটার মধ্যে কাজুর পেস্টটা অ্যাড করলাম। খুবই সুন্দর। তো এটাকে হচ্ছে আমরা আস্তে আস্তে অ্যাড করছি, ওয়েন্ডি দিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে এটাকে ভালো করে মিক্স করছি। তো এটাকে মিক্স করতে করতে মানে আপনাকে বারবার এটা কিন্তু নাড়াতে হবে, নইলে এটা কিন্তু একটু চাকা চাকা থেকে যেতে পারে, লাম্পি হয়ে যেতে পারে। সো সেটা যেহেতু আমরা চাচ্ছি না, আমরা হচ্ছে এটাকে খুব কেয়ারফুলি সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করছি। দেখেন কি সুন্দর একটা কনসিস্টেন্সি হয়েছে। বাট আমি যদিও এটার মধ্যে পরে একটু গরম পানি অ্যাড করবো, যে কারণ আমি এত বেশি থিকনেস চাচ্ছি না। তো সুন্দর করে আমরা এটাকে হচ্ছে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করার পরে মানে এই যে পেস্টটা যেটা অ্যাড করলাম, এটা অ্যাড করার পরে আমরা আরও 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করব। আমি একটু লবণ চেখে নিলাম এবং দেখলাম যে হচ্ছে টেস্টটা কেমন এসেছে। খুবই চমৎকার টেস্ট এসেছে এবং হচ্ছে লবণটাও মোটামুটি ঠিকঠাক আছে। বাট আমার মনে হয় শ্রিম্প দেওয়ার পরে আমাদের হয়তো আরেকটু লবণ অ্যাড করতে হতে পারে। তো আমরা হচ্ছে এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করলাম। রান্না করার পরে যে দেখেন কি সুন্দর একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে, খুবই সুন্দর। তো এটা অলমোস্ট কুকিং হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি এখন ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম, বাড়িয়ে এটার মধ্যে হচ্ছে আমি প্রনগুলো দিয়ে দেবো, মানে বাগদা চিংড়িগুলো, ভেজে রাখা বাগদা চিংড়িগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে হচ্ছে আমি ভালো করে এটার সাথে গ্রেভিটার সাথে হচ্ছে মাখিয়ে নিব। মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। আর বেশিক্ষণ রান্না করা লাগবে না, আপনারা আরও চাইলে 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে রান্না করতে পারেন। আমি পরবর্তীতে 3 থেকে 4 মিনিট রান্না করেছিলাম এবং গরম পানি অ্যাড করে সেটাকে হচ্ছে একটু ফুটিয়ে নিয়েছিলাম আর কি। তারপরে হচ্ছে আপনারা চাইলে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন উপরে, যেহেতু আমাদের বাসায় আমরা মানে হচ্ছে এশিয়ান হোয়াইট সবাই থাকি। সো হচ্ছে আমি আর আমাদের এক বন্ধু, সে হচ্ছে ধনেপাতা কুচি পছন্দ করে না, সো আমি আর সেটা ইউজ করলাম না। তো আমরা দেখলাম যে হচ্ছে মোটামুটি হয়ে গেছে রান্নাটা, এবং ট্রাস্ট মি এটা এত সুন্দর হয়েছে। আর এরপরে আমি কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে সেটাকে হচ্ছে একটু মিক্স করে নিব আর কি। লাস্টে গরম মশলাটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন। আর অনেকেই দেখেছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেন, বাট না, প্লিজ ডোন্ট ডু দিস। পেঁয়াজ বেরেস্তা এটার মধ্যে অ্যাড করলে একদমই খেতে ভালো লাগবে না। আর হচ্ছে মানে এটা মালাইকারি থাকবে না আর কি, অন্য কিছু হয়ে যাবে। তো আমি আর পেঁয়াজ বেরেস্তা অ্যাড করলাম না। হয়ে গেছে। আশা করি আপনাদের সবার হচ্ছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। এটা আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন, পোলাও, ভাত, যে কোনো ধরনের খাবারের সাথেই খেতে পারবেন এবং হচ্ছে আশা করি ভালো লেগেছে।